আমরা লেকচার 9 শুরু করব। কোর্সটার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ করোশন। তা আজকে আমরা দুখানা টপিক নিয়ে, দুখানা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। একটা হচ্ছে রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটাকে আমরা কে হিসেবে ধরি, তার সঙ্গে ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি জি, এই দুটো রিলেশন। এবং তারপরে আমরা দেখব যে সেল পোটেনশিয়াল, রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর ফ্রি এনার্জি জি, এই তিনটের মধ্যে কী রকম সম্পর্ক। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সেল পোটেনশিয়াল মানে বলতে পারি ইলেকট্রোড পোটেনশিয়ালের সঙ্গে গিভস ফ্রি এনার্জির একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা আমরা কিভাবে ডিনোট করেছিলাম, পোটেনশিয়াল ই তার সঙ্গে ডেল জির একটা রিলেশন বার করেছিলাম। সেই রিলেশনটা থেকে আমরা তারপরে এবং সেটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, এবং যেহেতু ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন একই সঙ্গে কেমিক্যাল রিয়াকশন, তাহলে তার একটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম থাকবে। মানে সিস্টেম সবসময় চাইবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পৌঁছাতে। যদি আমি প্রেশার এবং টেম্পারেচার ফিক্সড রাখি, একটা পার্টিকুলার কম্পোজিশনে গিয়ে সে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। তার মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটস, এই দুটো রেটস, সেই দুটো কিন্তু সেম হবে একটা সার্টেন টাইমের পরে। এবং তখন আমরা একটা কনস্ট্যান্ট পাই, যেটাকে রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে। এবং সেই রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটার সঙ্গে আমরা গিভস ফ্রি এনার্জির কি একটা রিলেশন ডেফিনেটলি থাকবে, সেটা আমরা দেখব আজকে। এবং যখনই ওটা পেয়ে যাব, তখন একদিকে আমি দেখছি গিভস ফ্রি এনার্জির সঙ্গে পোটেনশিয়ালের একটা সম্বন্ধ আছে, একটা সম্পর্ক আছে। আবার অন্যদিকে যখনই আমরা রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর ফ্রি এনার্জির রিলেশনটা পেয়ে যাব, তাহলে এই তিনটের সঙ্গেই সম্পর্কটা রয়েছে। এবং গত ক্লাসে আমরা শেষে ওটা দেখিয়েছিলাম যে একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাবে, যেটাতে প্রত্যেকটা অ্যাপেক্স পয়েন্টে আমরা একটাতে আমরা পোটেনশিয়াল, একটাতে আমরা ফ্রি এনার্জি, আর একটাতে রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে রাখতে পারি। এবং প্রত্যেকটা আর্ম, যে ট্রায়াঙ্গেলের যে আর্মগুলো থাকবে, সেইগুলোতে ওই রিলেশনটা লিখতে পারি। তাহলে আমাদের আজকে প্রথম টপিকটা নিয়ে আলোচনা করা যাক। হয়তো দেখা যেতে পারে যে আমরা সেকেন্ড টপিকটা যেটা ধরেছি, যেটা ওই তিনটের সঙ্গে যে রিলেশন, সেটা হয়তো আমাদের পরের ক্লাসেও চলে যেতে পারে, সেটা আমরা দেখব সময়ের হিসাবে। তা আমরা আগে দেখেছি যে গত ক্লাসে যে সেল পোটেনশিয়াল যদি, মানে আমি এরকম একটা রিয়াকশন ধরেছিলাম, একটা রিডাকশন রিয়াকশন ধরেছিলাম, এই রিয়াকশনটার ক্ষেত্রে আমি যে একটা পোটেনশিয়াল যেটা আসছে ই নট ভোল্ট, সেটার সঙ্গে একটা রিলেশন আমরা জি এর সঙ্গে বার করেছিলাম, জি নটের সঙ্গে। ওকে, তাই সেই সম্পর্কটা কি? এরা পোটেনশিয়াল সবসময় হচ্ছে, যদিও ই লেখা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ডেলি, কারণ একটা রেফারেন্স পোটেনশিয়ালের বেসিসে আমরা ওটা বার করছি। আর রেফারেন্স পোটেনশিয়ালটা কি? সেটা হচ্ছে হাইড্রোজেন, যেটাকে আমরা জিরো ধরে নিচ্ছি। সেই রিলেশনটা দাঁড়াচ্ছে ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট। এই রিলেশনটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আর এখানে আমি কিন্তু ইকুয়াল দিইনি, মানে এটার মানে হচ্ছে রিলেশন আছে দুটোর মধ্যে। এটা হচ্ছে সেই রিলেশন। এন হচ্ছে, এইটা হচ্ছে এন, আর এখানেও ইটা হচ্ছে সেল পোটেনশিয়াল, এফটা হচ্ছে 1 ফ্যারাডে। ওকে, সেটা হচ্ছে 96500 কুলম, যার ভ্যালুটা, এবং সেটা কনস্ট্যান্ট। এবং সেটা আসছে, গত ক্লাসেই দেখেছিলাম, সেটা আসছে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে 1 ফ্যারাডে। এবারে আমরা রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট,
যেটাকে আমি একটা কে হিসেবে ধরছি, এটাকে আমি কে এ করতে পারি যদি আমি অ্যাক্টিভিটি ধরি, অ্যাক্টিভিটি অফ এনি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, আমার মনে হয় কনস্টিটিউয়েন্ট করাটা বেটার, ইন দ্য সিস্টেম। আবার কে সি ধরতে পারি যদি আমি মোলার কনসেন্ট্রেশন নিই, অফ এনি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। আবার কে এক্স নিতে পারি যদি আমি মোল ফ্র্যাকশন নিই, মানে আমি ওই সাবস্ক্রিপ্টে যেটা নিচ্ছি এ সি অর এক্স, সেটা আমার ডিসাইড করবে যে কোন ধরনের রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা নিতে চাইছি। আর গিভস ফ্রি এনার্জি, আমি এখানে গিভস, এই জিটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি, ওকে। আর এখানে এই যে সুপারস্ক্রিপ্টে একটা জিরো নিয়েছি, ছোট্ট একটা জিরো বসিয়েছি, সেটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেট ভ্যালু, ওকে, এই নটটার মানে। তা আমরা এটার সঙ্গে এইটার একটা রিলেশন বার করব, ফ্রি এনার্জি, স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ। তো আমরা এটা করতে গেলে আমি দেখব ডেল্টা জি, এখানে যেমন ডেল্টা জি নট করেছি, এখানে ই নট করেছি, ডেল্টা জি নটের সঙ্গে একটা রিলেশন থাকবে কে সি, মানে আমি জেনারেল ধরে নিচ্ছি কে, সেটা কে এ হতে পারে, কে সি হতে পারে, অথবা কে এক্স হতে পারে। এই রিলেশনটা বার করতে গেলে আমার যেটা লাগবে সেটা একটা কনসেপ্ট নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সেটাকে বলে কেমিক্যাল পোটেনশিয়াল। এবং কেমিক্যাল পোটেনশিয়ালটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন বইয়ে আমাদের ডিনোট করা আছে। সেটা হচ্ছে কোনো জায়গায় মিউ ধরা হয়, কোনো জায়গায় জি বার ধরা হয়, এবং এখানে যদি ওখানে দেখা যায় যে এন নাম্বার অফ কম্পোনেন্টস অথবা কনস্টিটিউয়েন্টস রয়েছে, তাহলে আমরা প্রত্যেকটা কনস্টিটিউয়েন্টকে আমি একটা করে নাম্বার দিয়ে অ্যাসাইন করতে পারি, 1 2 3 4 এরম করে করে ith কম্পোনেন্ট, এবং আই এর ভ্যালু 1 to n হতে পারে। তখন আমরা আই নিতে পারি, সুপারস্ক্রিপ্ট আই, মানে ওই ith কম্পোনেন্টটা নেওয়া হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ ith কম্পোনেন্ট। আর জি বার হচ্ছে, এই বারটার মানে হচ্ছে পার্শিয়াল কোয়ান্টিটি, তার মানে এই বারটা হচ্ছে পার্শিয়াল। এটা এখানে পার্শিয়াল গিভস ফ্রি এনার্জি অফ ith কম্পোনেন্ট, এবং তার সঙ্গে একটা সুপারস্ক্রিপ্টে একটা ফেজ নেওয়া হয় P1, মানে এখানে পিটাকে আমি আলফা করে নিচ্ছি, আলফা। এই আলফাটা হচ্ছে নাথিং বাট ফেজ অথবা সিস্টেম ধরা যেতে পারে, ওকে। তার মানে কেমিক্যাল পোটেনশিয়াল সবসময় কোনো একটা কম্পোনেন্টের অথবা কনস্টিটিউয়েন্টসের হতে পারে, আর ঠিক আছে, আর আলফাটা হচ্ছে ওই পার্টিকুলার সিস্টেমে, আর এখানে আলফাটাকে আমি একটা ফেজ ধরে নিচ্ছি। এবং তার মানে হচ্ছে আমি যদি কেমিক্যাল পোটেনশিয়াল মিউ দিয়ে ধরি, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল কিভাবে বলবো, কেমিক্যাল পোটেনশিয়াল অফ ith কম্পোনেন্ট ইন ফেজ আলফা। আর এই ফেজ আলফাটা হচ্ছে একটা সিস্টেম, থার্মোডাইনামিক সিস্টেম, ফাইন। আর থার্মোডাইনামিক সিস্টেমটা কি, যে কোনো সিস্টেম যেটা কেমিক্যালি হোমোজেনিয়াস, ফিজিক্যালি ডিস্টিংক্ট এবং সেপারেটেড ফ্রম রেস্ট অফ দ্য সিস্টেমস, সেটাকে আমরা একটা সিস্টেম হিসেবে নিতে পারি। এবং প্রত্যেকটা ফেজই কিন্তু এক একটা সিস্টেম, ফাইন। এবং একটা সিস্টেমের মধ্যে মাল্টিপল সিস্টেমসও থাকতে পারে, ফাইন, সেটা কমপ্লেক্স একটা সিস্টেম হয়ে গেল। কিন্তু
যদি আমি পার্টিকুলার ফেজ নিই তাহলে কিন্তু সেটা সবসময় হোমোজিনিয়াস, কেমিক্যালি ডিস্টিংক্ট হবে, মানে তার কেমিক্যাল কম্পোজিশন সেম হবে প্রত্যেকটা পয়েন্টে, মানে ওই পার্টিকুলার ফেজের প্রত্যেকটা পয়েন্টে আমার কম্পোজিশন সেম হবে, প্রপার্টি সেম হবে, সব কিছু সেম হবে। ঠিক আছে, তখন আমরা এটাকে বলি কেমিক্যাল পোটেনশিয়াল অফ ith কম্পোনেন্ট। আর পার্শিয়াল কোয়ান্টিটি দিয়ে যদি আমি বোঝাতে চাই তাহলে পার্শিয়াল গিভস ফ্রি এনার্জি অফ ith কম্পোনেন্ট ইন ফেজ আলফা। ওকে, এইভাবে আমরা ডিনোট করব। এই কেমিক্যাল পোটেনশিয়ালটা নিয়ে একটু আলোচনা করা যাক। তার আগে আমরা একটু দেখি যে টেম্পারেচারটা কি। টেম্পারেচার আমি ডেফিনেটলি হটনেস অথবা কোল্ডনেস, কতখানি গরম কতখানি ঠান্ডা, এবং সেটা মেজার করি কিভাবে, মেজার করি একটা থার্মোমিটার দিয়ে আমরা মেজার করি। ঠিক আছে, এবং সেই থার্মোমিটারের কনসেপ্টটাও এসছে কিন্তু জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, যেটা হচ্ছে আমি যদি একটা সিস্টেম নিই এ আর একটা সিস্টেম বি নিই, এ আর বি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, আবার অন্যদিকে আর একটা সিস্টেম সি নিলাম, সেটা বি অর সি দেখা গেল থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে আমি বলতে পারি যে এ আর সিও কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে। সেটাই হচ্ছে আমার জিরোথ ল এর কনসেপ্ট। এবং সেখানে দেখা যাবে আমরা যখন থার্মোমিটার নিই, আমরা শরীরের তাপমান যখন ডিটারমিন করার চেষ্টা করি, তখন আমরা কি একটা থার্মোমিটার নিই। থার্মোমিটারটা কি কি আছে, ভেতরে পারদ আছে, মানে মার্কারি আছে, তার উপরে একটা গ্লাস রয়েছে, এবং আমাদের বডিটা যদি এ হয়, গ্লাসটা যদি বি হয়, আর সিটা যদি পারদ হয় মানে ওই মার্কারিটা, তাহলে আমার যখনই শরীরে লাগানো হয় তখন আমরা কিছুক্ষণ ওয়েট করি যাতে আমার এ মানে শরীরের টেম্পারেচার আর ওই যে ছোট্ট পাতলা একটা গ্লাসের স্কিন থাকে থার্মোমিটারে, এই দুটো ইকুইলিব্রিয়ামে চলে আসে, এবং সেই হিটটা কিন্তু পারদেও যায় এবং পারদও ওই টেম্পারেচারে চলে আসে। ফলে সিটাকে আমি পারদ নিয়েছি, সি আর বি কিন্তু ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে, আবার এ আর বিও ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে, তার মানে এ আর সিও কিন্তু ইকুইলিব্রিয়ামে। সেইভাবে আমরা কিন্তু টেম্পারেচারটাকে মেজার করতে পারছি থার্মাল ইকুইলিব্রিয়াম দিয়ে। তার মানে এখানে আর একটা জিনিস বোঝার আছে, প্রথমে যখন আমি পারদটা মানে থার্মোমিটারটা লাগাচ্ছি তখন কিন্তু আমার হট বডিতে লাগাচ্ছি, আমার শরীরটা তখন তেতে আছে, টেম্পারেচারটা অনেক বেশি, এবং হিট কোথায় যাচ্ছে, আমার শরীর থেকে ওই গ্লাস যে একটা ছোট্ট স্কিন আছে সেই স্কিনের ওপর দিয়ে ভেতর দিয়ে আমার মার্কারিতে যাচ্ছে। তার মানে আমার হিট কি করছে, হায়ার টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি, এবং এটা কিন্তু সব সময় সত্যি যে হিট সব সময় ন্যাচারালি স্পন্টেনিয়াসলি হাই থেকে লো টেম্পারেচারে যাবে। ঠিক আছে, এবং সেই রেটটা কত রেটে যাবে সেটা ডিসাইড করবে যে মাঝখানে যে বস্তুটি রাখা আছে তার থার্মাল কন্ডাক্টিভিটির ওপরে, কিন্তু হিট কিন্তু সবসময় হাই থেকে লোতেই যাবে। তার মানে আমি দেখছি যে টেম্পারেচারটা হচ্ছে একটা এসকেপিং টেন্ডেন্সি, মানে বেরিয়ে যাবার একটা প্রবণতা দেখা যাচ্ছে হিটটার, মানে হিট যেটা রয়েছে, তাপ যেটা, সেই তাপটা কিন্তু একটা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকছে যদি সবসময় হাই থেকে লোতে। তার মানে এটা আমি বলতে পারি escaping tendency of heat from high temperature to low temperature. ওকে, এবং যখন টেম্পারেচারটা মুভ করে ততক্ষণ পর্যন্ত হাই থেকে লোতে হিটটা যাবে, যতক্ষণ না পর্যন্ত ওই দুটো বডির টেম্পারেচার সেম হয়ে যাচ্ছে। তার মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছতে চাইছে। কেন করছে? টু সেট আপ থার্মাল ইকুইলিব্রিয়াম। ফাইন, প্রেশারটা দেখা যাক। প্রেশার হচ্ছে কি, আমার একটা কোনো বডিতে মলিকিউলগুলো মুভ করছে, সেই মলিকিউলগুলো বডির বাউন্ডারিতে ধাক্কা মারছে, পার ইউনিট এরিয়া কতটা ফোর্স যে এক্সার্ট করছে সেটাকে আমরা প্রেশার ধরছি। এবং আমি দেখব কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমি দেখব যে মলিকিউলগুলো হাই প্রেশারে যদি থাকে
এবং তার সংস্পর্শে যদি একটা লো প্রেশার জোন রাখা হয়, মলিকুলগুলো সবসময় চাইবে যে হাই প্রেশার থেকে লো প্রেশারে বেরোতে। তার মানে এখানেও কিন্তু মলিকুলগুলো যেগুলো হাই প্রেশারে রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে যেতে চাইছে হাই থেকে লো প্রেশারে, এবং ততক্ষণ বেরোবে যতক্ষণ না পর্যন্ত দুটো যে সিস্টেম আমরা নিয়েছি সেই দুটো সিস্টেমের প্রেশারটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে ওখানেও প্রেশার ইকুইলিব্রিয়াম পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত প্রেশার ইকুইলিব্রিয়াম থাকবে, হাই থেকে লোতেই, হাই প্রেশার থেকে লো প্রেশারেই কিন্তু আমার মলিকিউলগুলো বেরোতে থাকবে। ঠিক আছে, তার মানে এটাও হচ্ছে এসকেপিং টেন্ডেন্সি অফ molecule from high pressure to low pressure to set up pressure equilibrium. ফাইন। সেরকম আমি যদি কেমিক্যাল, এটা হচ্ছে আমার হিট এবং মলিকিউলের টেন্ডেন্সি হয়ে গেল বেরিয়ে যাবার। আমি যদি কেমিক্যাল পোটেনশিয়াল দেখি, মিউ আই আলফা যদি আমি ধরি, এবং আমি একটা সিস্টেম নিয়েছি যেটা একটা আলফা সিস্টেম নিয়েছি আর একটা বিটা সিস্টেম নিয়েছি, ধরা যাক দুটো অ্যালয় নেওয়া হলো, কপার, আমি এরকম ধরছি, একটা কপার নিচ্ছি আর একটা নিকেল নিচ্ছি, দুটো পিওর মেটাল, দুজনকে মাঝখানে জোর করে চেপে রাখা হয়েছে, এবং যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে দেখব কপার এই দিক থেকে এই দিকে যাচ্ছে আর নিকেল থেকে নিকেল কপারের দিকে যাচ্ছে। আবার যদি আমি অ্যালয় ধরি, দেখা যাক এখানে কপার নিকেল অ্যালয় আছে, আর একটা এখানে দেখা গেল কপার 70%, নিকেল 30%, আবার আরেকটা অ্যালয় দিলাম যেটাতে কপার 30%, নিকেল 70%। আমি যদি এই দুটোকে জুড়ে দিই, আবার একটা টেম্পারেচার হাই টেম্পারেচারে রাখি, তাহলে দেখব বাদিক থেকে কপার এদিকে মুভ করছে আর ডান দিক থেকে কপার নিকেল বাঁ দিকে মুভ করছে। এই যে এটাকে বলে ডিফিউশন, এই ডিফিউশনটা হচ্ছে কিন্তু, তার মানে ডিফিউশন হওয়ার জন্য কি হচ্ছে, আমার যে কপার অ্যাটমগুলো আছে সেটা একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, নিকেলগুলো আরেক দিকে যাচ্ছে, এবং তার কারণটা হচ্ছে যে, মানে আমি বুঝতে পারছি কোনো জায়গা থেকে কপার বেরিয়ে আসার চেষ্টা করছে, কোনো জায়গা থেকে নিকেল বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং দেখা যাবে যে আমি যদি কেমিক্যাল পোটেনশিয়াল কনসেপ্টটা ইন্ট্রোডিউস করি, সেটাও কিন্তু ওইটাকে এক্সপ্লেন করতে পারে, বোঝাতে পারে যে কেন কপারটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে আর ডান দিক থেকে বাঁ দিকে আসছে, ডান দিক থেকে নিকেলটা ডান দিক থেকে বাঁ দিকে আসছে। সেটা হচ্ছে এগেন, মানে এটা ধরা যেতে পারে ইকুইভ্যালেন্ট টু প্রেশার, মানে আমি প্রেশারের মতোই একটা দাঁড়াচ্ছে যে হাই প্রেশার থেকে লো প্রেশারে যাচ্ছে, ওখানেও কিন্তু দেখা যাবে যে অ্যাটমস কিংবা মলিকিউলস যে সিস্টেমের, এটা দুটো সিস্টেম ধরা যেতে পারে, যে সিস্টেম 1 আলফা বিটা, এখানে আলফা বিটা, আমি এখানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ কপার ইন আলফা, কেমিক্যাল পোটেনশিয়াল অফ কপার ইন বিটা, আমি দেখব এটা বেশি, তার মানে কপার আমার হাই কেমিক্যাল পোটেনশিয়াল থেকে বেরিয়ে যাবে লো কেমিক্যাল পোটেনশিয়ালে। ওকে, এরকম একটা সিস্টেম হবে। সিমিলারলি এই পিওর কপার পিওর নিকেলের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তার মানে আমি দেখা যাচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়াল কিন্তু প্রেশারের একটা ইকুইভ্যালেন্স আসছে, হাই প্রেশার থেকে লো প্রেশারে যাচ্ছে কোনো একটা মলিকিউল, এখানে হচ্ছে অ্যাটমস অথবা মলিকিউলস, ওকে, সেটা এইখানে মলিকিউলসের জায়গায় অ্যাটমসও হতে পারে, ঠিক আছে, তো মলিকিউলস সেটা হাই কেমিক্যাল পোটেনশিয়াল টু লো কেমিক্যাল পোটেনশিয়াল of that ith component, same component, chemical potential solution এর হয় না,
ফেজের হয় না। কেমিক্যাল পোটেনশিয়াল সবসময় কম্পোনেন্টের হয়, ঠিক আছে? তার মানে এরা এইখানে মলিকুলগুলো এইভাবে মুভ করবে। কতক্ষণ মুভ করবে? যতক্ষণ না পর্যন্ত এই দুটো ইকুয়াল হয়ে যাবে, টু সেট অফ সেম কেমিক্যাল পোটেনশিয়াল। of that component in both the solution, both the system ধরা যাক। আর প্রত্যেকটা সিস্টেম, যেহেতু এখানে আমি ফাইনালি বাঁদিকেরটা পিওর থেকে শুরু করছি, তখন একটা সলিউশন তৈরি হচ্ছে যখনই আমার কপার নিকেলগুলো মুভ করছে। আর ডান দিকেরটা আমি সিস্টেমটা যেটা নিয়েছি সেটা অলরেডি একটা অ্যালয় সলিউশন নিয়েছি, সেখান থেকে আমার বাঁদিক থেকে ডান দিকে কপার মুভ করছে, বাঁদিক আর ডান দিক থেকে বাঁদিকে নিকেল মুভ করছে। যে কারণ কেমিক্যাল পোটেনশিয়াল বাঁদিকের সিস্টেমটায় আমার কপারের বেশি, ডান দিকের সিস্টেমটায় কপারের কম, আর সিমিলারলি নিকেলের কেমিক্যাল পোটেনশিয়াল ডান দিকে বেশি, বাঁদিকে কম, বোথ সিস্টেমস। আর সলিউশন, এভরি সলিউশন, এখানে সলিউশনও বলতে পারি। এখানে কি সলিউশন ধরেছি? আলফা বিটা সলিউশন ধরেছি। তার মানে দেখা যাচ্ছে যে এইটাকে আমি যদি সেম কেমিক্যাল পোটেনশিয়াল ওই পার্টিকুলার কম্পোনেন্টের হয়ে যায়, তখন আমি বলতে পারি এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। তার মানে কেমিক্যাল পোটেনশিয়ালটা ওটাও একটা প্যারামিটারকে বোঝাচ্ছে, সিস্টেমের প্যারামিটার, যেটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে হেল্প করছে। টেম্পারেচারটা থার্মাল ইকুইলিব্রিয়াম, প্রেশারটা প্রেশার ইকুইলিব্রিয়াম, আর কেমিক্যাল পোটেনশিয়ালটা কম্পোজিশনাল ইকুইলিব্রিয়াম বলা যেতে পারে, অথবা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলা যেতে পারে। আমি কম্পোজিশন ইকুইলিব্রিয়াম বলছি না, তার কারণ হচ্ছে যখন অ্যালয় সিস্টেম হয় তখন দেখা যায় যে দুটো ডিফারেন্ট কম্পোজিশন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছতে পারে, ঠিক আছে? এবং কিন্তু আমি যদি পিওর মেটাল নিই তখন দেখা যাবে ডেফিনেটলি সেম কম্পোজিশনেই হবে, কারণ আমি যদি লিকুইড অ্যালুমিনিয়াম নিই অথবা সলিড অ্যালুমিনিয়াম নিই, সেই দুটো যে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে তখন সেটার একটা কেমিক্যাল পোটেনশিয়াল ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, তখন যেটা হবে সেটা সেম কম্পোজিশনের হবে, কিন্তু এই ক্ষেত্রে কম্পোজিশনটা ডিফারেন্টই হয়ে থাকে, ঠিক আছে? আমি অত ডিটেলে যাচ্ছি না। আর একটা কোর্স আছে, কোর্সটার নাম হচ্ছে ফেজ ডায়াগ্রামস ইন সিঙ্গেল কম্পোনেন্ট অ্যান্ড বাইনারি সিস্টেমস। ওটাতে কিন্তু এই কেমিক্যাল পোটেনশিয়াল কখন ইকুইলিব্রিয়াম হবে সেই নিয়ে খুব ডিটেলে বলা আছে। তোমরা যদি চাও সেই কোর্সটা কিন্তু দেখতে পারো, ঠিক আছে? আমি এখানে একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে এলাম যে কেমিক্যাল পোটেনশিয়ালটা বলতে আমি কি বোঝাচ্ছি, ঠিক আছে? এটাও কিন্তু একটা পোটেনশিয়াল অফ পার্টিকুলার কম্পোনেন্ট বোঝাচ্ছে, যেটা ওয়ান সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যায়, এবং সেটা সবসময় যাবে হায়ার থেকে লো কেমিক্যাল পোটেনশিয়ালে, এবং কেন যায়? ইকুইলিব্রিয়াম সেট করতে। এটাই হচ্ছে ব্যাপার। তো এইবারে এইটা কিন্তু অনেকটা প্রেশারের ইকুইভ্যালেন্ট, প্রেশারের মতোই ব্যাপারটা হয়, কারণ প্রেশার হাই থেকে লো প্রেশারে যাচ্ছে, সেরকম কেমিক্যাল পোটেনশিয়াল আমি বলতে পারি কেমিক্যাল প্রেশার বলা যেতে পারে, ঠিক আছে? তার মানে এবারে দেখা যাক কেমিক্যাল পোটেনশিয়াল কিভাবে আমরা দেখি, কিভাবে আমরা একটু কিছু ইকুয়েশনস আনা যাক যেখান থেকে আমরা কেমিক্যাল পোটেনশিয়ালটাকে সম্বন্ধে আন্দাজ করতে পারি। আমরা দেখেছি যে যদি আমরা দেখি সিস্টেমকে ধরা যাক, সিস্টেম একটা থার্মোডাইনামিক সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে আমি বলতে পারি যে ফিক্সড কম্পোজিশন, ফিক্সড সাইজ এবং ক্লোজ সিস্টেম। এরকম যদি আমি একটা সিস্টেম নিই, তার মানে আমি বাইরে থেকে ভেতর থেকে কোনো মলিকুল এদিক ওদিক করছি না, কিংবা অ্যাটম মুভ করছি না, ওটার একটা কম্পোজিশন, এবং সেখানে দেখা যাচ্ছে মাল্টিপল কনস্টিটিউয়েন্টস অথবা কম্পোনেন্টস রয়েছে, ঠিক আছে? এবং সেই কম্পোনেন্টগুলো কিন্তু নিজেদের মধ্যে রিয়াকশন করছে না। যদি রিয়াকশন না করে কম্পোজিশনটা সবসময় সেম থাকবে, আমি প্রথমে যেটা রেখেছিলাম সেটাই থাকবে, ফিক্স সাইজ থাকবে, ঠিক আছে, ক্লোজ সিস্টেম থাকবে। তার মানে আমি কম্পোজিশন যদি আমি দেখি তাহলে আমার চেঞ্জ হচ্ছে না, কিন্তু কি কি চেঞ্জ হতে পারে? আমার দুখানা প্যারামিটার চেঞ্জ হতে পারে, একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে? আর আমরা আগেই বলেছি একটা ফ্রি এনার্জি
অক্সিলারি ফাংশন আনা হয় যেটাকে গিবস এনার্জি বলে, সেটা হচ্ছে ফাংশন অফ টেম্পারেচার, প্রেশার অ্যান্ড টেম্পারেচার। ওকে, এটা আমরা আগে দেখেছি। আর এখানে কম্পোজিশনের ফাংশন হচ্ছে না, তার কারণ হচ্ছে কম্পোজিশনটা ফিক্স আছে। ফাইন, এইবারে আমরা বলতে পারি যে প্রেশার টেম্পারেচার কেন, ভলিউম টেম্পারেচারও হতে পারে, প্রেশার ভলিউমও হতে পারে, ডেফিনেটলি হতে পারে। কিন্তু থার্মোডাইনামিক্স সিস্টেম একটা যখন ইকুইলিব্রিয়াম স্টেট ধরা হয়, থার্মোডাইনামিক স্টেট ধরা হয়, ডিফাইন করা হয়, তখন আমরা দেখতে পারি যে একটা স্টেট হচ্ছে নাথিং বাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ঠিক আছে, এখানে স্টেট মানে ফর্ম নয়, সলিড লিকুইড কিংবা গ্যাস ওরকম কিছু নয়। সলিড অথবা লিকুইড অথবা গ্যাস, সে যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছবে, তার মানে যখন ইকুইলিব্রিয়াম পৌঁছচ্ছে তখন তার কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলোকে দিয়ে আমি সিস্টেমটাকে ডিফাইন করার চেষ্টা করছি, এবং তখনই ডিফাইন করতে পারি যখন সিস্টেমটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে। এই যখন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে তখনই আমরা বলি সেটা থার্মোডাইনামিক স্টেট। ঠিক আছে, এবং থার্মোডাইনামিক স্টেট যখন পৌঁছাবে তখন আমি যদি একটা সিঙ্গেল কম্পোনেন্ট নিই, তার মানে তার তো কোনো কম্পোজিশন নেই, তার মানে তো এটাকে আমি করতে পারি, আমি একটা গ্যাস নিলাম, আইডিয়াল গ্যাস নিলাম, সেই আইডিয়াল গ্যাসটা একটা সিঙ্গেল গ্যাস নিলাম, সেই গ্যাসটা ইকুইলিব্রিয়ামে একটা থার্মোডাইনামিক স্টেটে পৌঁছালো, তার মানে আমি কি কি প্যারামিটার দিয়ে ওটাকে ডিফাইন করতে পারি, প্রেশার, ভলিউম, টেম্পারেচার। কিন্তু একটা থার্মোডাইনামিক স্টেটেরও একটা ইকুয়েশন থাকে। আমি যদি আইডিয়াল গ্যাস নিই তখন দেখা যাবে একটা স্টেট অফ ইকুয়েশন, থার্মোডাইনামিক ইকুয়েশন, একটা স্টেট অফ ইকুয়েশন থাকে। সেই ইকুয়েশনটা কি? PV equal to nRT. Okay, so thermodynamic state of an ideal gas, সেটাকে আমরা PV আর T এই তিনটে প্যারামিটার দিয়ে আমরা ডিফাইন করতে পারি। তার মানে ওটা একটা স্টেটে একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছলে প্রেশার, ভলিউম এবং টেম্পারেচারে প্রত্যেকটা একটা ফিক্সড ভ্যালু থাকবে। ঠিক আছে, এবং যখনই ফিক্সড ভ্যালু থাকবে তখন আমাকে দেখতে হবে যে কতগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিসাইড করার জন্য আমাকে দেখতে হবে ওখানে কোনো এই তিনটে প্যারামিটার যে পিভিটি আছে তার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এবং যখন আমরা দেখতে পারি যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি ইকুইলিব্রিয়ামে পৌঁছয় তখন একটা স্টেট অফ ইকুয়েশন অর ইকুয়েশন অফ স্টেট হয়, থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট হয়, যেটাকে আমরা বলি PV equal to nRT। এখানে n হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্যাট গ্যাস, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস। এটা যেহেতু আমি আইডিয়াল নিয়েছি, এইটাকে আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলি। এটা যদি নন আইডিয়াল হয় তারও একটা ইকুয়েশন থাকবে, রিলেশন থাকবে, অবশ্যই কমপ্লিকেটেড রিলেশন। যখনই আমরা করছি, আমি এবারে দেখা যায় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমি পি আর ভিকে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিই, তাহলে দেখা যাবে এই ইকুয়েশনটা আমাকে টেম্পারেচারটাও দিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তার মানে আরটা আমি জানি, এনটা জানি, তার মানে আমার টিটা, পিভিটা যদি আমি ফিক্স করি, টিটাও ফিক্স হয়ে গেল। তার মানে আমার তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে না। পি আর ভি যদি আমি নিই তাহলে টেম্পারেচারটা অলরেডি আমার জানা হয়ে যাচ্ছে, তার মানে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু দুটোই থাকছে। সিমিলারলি আমি ভি আর টি যদি নিই তাহলে পিটাও জেনে যাচ্ছি। কার থেকে জেনে যাচ্ছি? এই থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে জেনে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আর যদি আমি এটা সিঙ্গেল কম্পোনেন্ট নিয়েছি, মানে আইডিয়াল গ্যাস নিয়েছি, আর যদি আমি মাল্টিপল আইডিয়াল গ্যাস ভেতরে রেখে দিই, আইডিয়াল গ্যাস কখনোই নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করে না। আমি মাল্টিপল গ্যাস রেখেছি, ABCD অনেকগুলো গ্যাস রেখেছি এবং ক্লোজ সিস্টেম করে দিয়েছি, আমার সেখানে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না। কেমিক্যাল রিয়াকশন যদি না হয় তাহলে কম্পোজিশনে ফিক্স থাকছে, আর যদি কম্পোজিশন ফিক্স থাকে তাহলে আমার কম্পোজিশনটা ভেরিয়েবল হিসেবে আসছে না। সেখানেও আমি কিন্তু পি আর ভি দিয়েই দেখতে পারি, অথবা ভি আর টি অথবা টি আর পি দিয়ে আমরা সিস্টেমটাকে ডিফাইন করতে পারি ওই থার্মোডাইনামিক স্টেট যখন পৌঁছায়, মানে ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছাবে। তার মানে আমার দুখানা ভেরিয়েবল লাগছে, এখানেও তাই। আমি তাই জন্য ফাংশন অফ পি আর টি দিয়ে ধরেছি, আর এটা ফিক্স কম্পোজিশন, ফিক্স সাইজ, ক্লোজ সিস্টেম হচ্ছে। এইটাকে আমরা লিখতে পারি ডিজি ইকুয়াল টু
ভিডিপি মাইনাস এসডিটি, এটাও করা যেতে পারে। এইটা তোমরা থার্মোডাইনামিক্স বুক থেকে, বই থেকেও বার করতে পারো, এবং তার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, এটাকে তোমরা ডিফারেন্সিয়েট করো, দেখবে এই ইকুয়েশনটা তুমি পেয়ে যাবে। এবং রিমেম্বার, এটা করার জন্য তোমাকে রিভার্সিবল সিস্টেম নিতে হবে। রিভার্সিবল সিস্টেম যখনই নেবে দেখবে এই ইকুয়েশনটা এসে যাবে, ঠিক আছে? সেটা আমি এখানে করছি না, তোমরা এটা বার করবে। আমরা হয়তো দেখা যাবে যে আমরা যে অ্যাসাইনমেন্ট দেবো সেখানেও এরকম একটা প্রবলেম থাকবে। তার মানে আমার দুখানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে আমি সিস্টেমটাকে ডিসাইড করছি। কিন্তু যদি সিস্টেমটা, এটা একটা কন্ডিশন হলো, যদি সিস্টেমটাকে আমি চেঞ্জ ইন কম্পোজিশন নিই, ফিক্সড সাইজ ক্লোজ সিস্টেম, অথবা আমি রিয়াকশন হচ্ছে না, আমি ওপেন সিস্টেম নিলাম, তখন কিন্তু আমি সিস্টেমটাকে যদি একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, তখন কিন্তু আমার দুখানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিলে চলবে না। আমার অলরেডি পিভিটি রয়েছে, আমি দেখছি যে পিভিটির সঙ্গে একটা রিলেশন রয়েছে, তার মানে দুখানা ইন্ডিপেন্ডেন্ট ওখান থেকে এলো, আর কম্পোজিশনটাকেও তখন একটা ভেরিয়েবল হিসেবে নিতে হবে। তখন আমরা দেখব জি ইকুয়াল টু ফাংশন অফ পিটি অ্যান্ড এন আই, মানে এন আই হচ্ছে ওই মানে মাল্টিপল যে কম্পোনেন্ট রয়েছে, আই মানে 1 2 3 4 অল দোজ কম্পোনেন্টস অথবা কনস্টিটিউয়েন্টস বলা যেতে পারে, তখন আমরা সেটাকে এনআই দিয়ে ধরছি। মানে কম্পোজিশন, এটাকে আরো একটু লিখলে যদি সুবিধা হয়, প্রেশার অ্যান্ড কম্পোজিশন। আর এখানে কি ছিল, কম্পোজিশনটা ফিক্স ছিল, তার মানে আমার তিনখানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগছে। আর যেহেতু আমি এখান থেকে, আমি এই প্রথমটা থেকে দেখা যাক, আমি জি ইকুয়াল টু ফাংশন অফ পিটি ধরেছি, তার মানে সেটা আমি লিখতে পারি ডেল্টা জি ইকুয়াল টু ভি ডেল্টা জি ডো জি ডো পি কনস্ট্যান্ট টেম্পারেচার ডিপি প্লাস ডো জি ডো টি, এরমভাবে লিখতে পারি। এবং আমি যদি এই ইকুয়েশনটার সঙ্গে যদি একটা কোরিলেট করি, তাহলে আমি দেখব ডো জি ডি ডো পি টি ইকুয়াল টু ভি ডো জি ডো টি পি ইকুয়াল টু মাইনাস এস, এটা একটা দাঁড়াবে। তার মানে আমার দাঁড়াচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু ভি ডিপি মাইনাস এস ডিটি। ফাইন। সিমিলারলি আমি যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে জি ইকুয়াল টু ফাংশন অফ পিটি এনআই, তার মানে আমি লিখতে পারি ডেল্টা জি ইকুয়াল টু, আমি লিখে নিই পুরোটা, বাকিগুলো আমি কনস্ট্যান্ট রাখছি, লাইক দিস। এখানে আমি যখন এনআই ধরছি তখন ওয়ানটা বাদ দিয়ে, তার মানে আই মাইনাস ওয়ান, এখানেও তেমনি আই মাইনাস টু সেকেন্ড কম্পোনেন্ট, এখানে টু মানে হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট, এখানে আই ওয়ান মানে হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট। ওরকম করে আমরা প্রত্যেকটা বাকি কম্পোনেন্টগুলো ফিক্স রেখে, শুধু আমি দেখতে চাইছি যে ফার্স্ট কম্পোনেন্টটা যদি আমি চেঞ্জ করি, তখন আমার প্রেশার কনস্ট্যান্ট টেম্পারেচারে, এবং বাকি যে রেস্ট অফ দ্য কম্পোনেন্টস আছে সেই মলিকুলগুলো যদি আমি চেঞ্জ না করি, তাহলে যে রেট অফ চেঞ্জ অফ গিভস ফ্রি এনার্জি হয়, সেটাকে আমরা এই কোয়ান্টিটিটাকে দিয়ে দেখছি, ঠিক আছে? সরি, এই কোয়ান্টিটিটাকে দিয়ে দেখছি।
তার মানে আমি যদি এটাকে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য করি, তার মানে আমি একটা এরম লিখতে পারি, ফাইন। মানে nth কম্পোনেন্ট পর্যন্ত থাকতে পারে। এখানে দেখা গেল যে মাল্টিপল কম্পোনেন্ট রয়েছে, ni কম্পোনেন্ট রয়েছে, ঠিক আছে। তার মানে এখানে আমি একটা রিলেশন পেলাম। এবারে যদি আমি ডেল্টা জি পি আর টিটাকে ফিক্স করে দিই, তাহলে আমার দাঁড়াবে হচ্ছে, আমি এই পুরো সেকশনটা আমি এভাবে লিখতে পারি, সামেশন i ইকুয়াল টু 1 n i নিলাম, এরমভাবে লিখতে পারি, ফাইন। পুরো এতগুলো যতগুলো টার্ম আছে, ঠিক আছে। আর এখানে এনআই মানে হচ্ছে যে প্রত্যেকটা কম্পোনেন্ট আমি ধরছি এভাবে লিখতে পারি 1 2 3 এরম করে এনআই পর্যন্ত, মানে নাম্বার অফ মোলস অফ দ্যাট কম্পোনেন্ট ওইভাবে নিচ্ছি আমরা, ঠিক আছে, আয়ত কম্পোনেন্ট পর্যন্ত, ফাইন। তার মানে আমার এরম একটা ইকুয়েশন এলো। এবং যখন আমি দেখছি এইটাকে আমি যদি ধরি যে ফার্স্ট কম্পোনেন্টটা, তাহলে আমি লিখতে পারি এই যে কোয়ান্টিটিটা আসছে ডিজি dn1 pt nj dn1 ডোজি n1, ওকে। এই যে কোয়ান্টিটিটা আসছে, এই যে কোয়ান্টিটিটা, এটাকে আমরা কেমিক্যাল পোটেনশিয়াল অফ আই নিতে পারি। আর এইটা যে আমরা জিটা ধরেছি, এটা কিন্তু পার্টিকুলার একটা ফেজের আর পার্টিকুলার একটা সলিউশনের, আর এই সলিউশনটা হচ্ছে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস সলিউশন, ফাইন। সেই হোমোজিনিয়াস সলিউশনের মধ্যে, এবং হোমোজিনিয়াস সলিউশনটা আমি কি হিসেবে নিচ্ছি, আলফা হিসেবে। এইটা কিন্তু আলফা ফেজের মধ্যেই, আলফা সলিউশনের মধ্যেই, ঠিক আছে। এই আলফা সলিউশনের মধ্যে আয়ত কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল, তাই এটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ আয়ত কম্পোনেন্ট in the homogeneous solution alpha, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটারই কেমিক্যাল পোটেনশিয়াল আছে, এটাকে আমি পুরো লিখতে পারি। এবারে পুরোটা লেখা যাক, ডেল্টা জি পি টি ইকুয়াল টু chemical potential of 1 dN1 chemical potential of n dN2 plus chemical potential of 3 dN3 like this, chemical potential of I dNi, এখানে আমি আলফা, প্রত্যেকটার ক্ষেত্রে আলফাটা লিখতে হবে, ওকে। তার মানে এটা আমার একটা ইকুয়েশন দাঁড়ালো। এই ইকুয়েশনটা হচ্ছে একটা গিবস ডুহেম ইকুয়েশন বলে। এইখান থেকে আর একটা গিবস ডুহেম ইকুয়েশন আনা যেতে পারে, সেটা হচ্ছে জি টোটাল প্রেশার এবং টেম্পারেচার কনস্ট্যান্ট, সেটাকে আমি লিখতে পারি μ1 আলফা n1 প্লাস μ2 আলফা n2 প্লাস μ3 আলফা n3 লাইক দ্যাট প্লাস μi আলফা ni, ঠিক আছে। এটাও একটা গিবস ডুহেম ইকুয়েশন। আর একটা ইকুয়েশন আছে, সেটা তোমরা থার্মোডাইনামিক্স বই থেকে দেখো, কারণ এইটাই আমার লাগবে পরের স্টেপটায়, যেখানে আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে ফ্রি এনার্জির একটা রিলেশন বার করব। এবং কেমিক্যাল পোটেনশিয়াল আমরা কনসেপ্টটা কিভাবে পেলাম, কেমিক্যাল পোটেনশিয়াল অফ আয়ত কম্পোনেন্ট ইন দ্য হোমোজিনিয়াস সলিউশন, এটাকে ডিফাইন কিভাবে করি, ডিফাইন করা হচ্ছে যে চেঞ্জ দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্রি এনার্জি হুইচ ইজ জি, সেই চেঞ্জটা পার্টিকুলার কম্পোনেন্টের মোলসের সঙ্গে কিভাবে ভ্যারি করছে,
ঠিক আছে, যখন আমি প্রেশার এবং টেম্পারেচারটাকে ফিক্স রেখে দিচ্ছি। এটাকে একটু বোঝা যেতে পারে এরকম করে। এবং তখন কিন্তু আরেকটা জিনিস আছে, প্রেশার টেম্পারেচারটাকে ফিক্স রেখেছি এবং বাকি কম্পোনেন্টের মোলসগুলো কিন্তু চেঞ্জ করছি না। তার মানে এটাকে আরেকটু ভালো করে ফিজিক্যালি বোঝা যাক। আমার একটা সিস্টেম আছে, ধরা যাক একটা ক্লোজ সিস্টেম আছে, সেখানে আমি আমি কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট কেমিক্যাল রিয়াকশন হলো, আমার নাম্বার অফ মোলসটা চেঞ্জ হলো এবং দেখা গেল যে পার্টিকুলার একটা কম্পোনেন্টের আমি 1 মোল অ্যাড করলাম। যদি ওই 1 মোল অ্যাড বাইরে থেকে করছি না, যেহেতু কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সে নতুন স্পিসিস তৈরি হচ্ছে, নতুন কম্পোনেন্ট তৈরি হচ্ছে। তার মানে 1 মোল যদি আমি অ্যাড করি সেই কম্পোনেন্টটার আর সেই কনস্টিটিউয়েন্টটার, এবং এই 1 মোল অ্যাড করার জন্য যে যে ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার এবং কনস্ট্যান্ট টেম্পারেচারে, এবং সিস্টেমের সাইজ যদি খুব বড় হয়, মানে অনেকগুলো কম্পোনেন্ট এবং অনেক বেশি বেশি মোলস রাখা আছে, তখন কিন্তু ওই 1 মোল অ্যাড করার জন্য কিন্তু পার্টিকুলার একটা কনস্টিটিউয়েন্ট যদি অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমার সিস্টেমের কম্পোজিশন খুব একটা চেঞ্জ হবে না। মানে এখানে ধরা যেতে পারে আমি সমুদ্রের জলে 1 ফোঁটা 1 মোল আমি নুন মিশিয়ে দিলাম, ঠিক আছে, তাতে কি আমার সমুদ্রের জলের কম্পোজিশন চেঞ্জ হয়ে গেল? ইনফাইনিটেসিমাল চেঞ্জ হলো, সেটাকে চেঞ্জ নাও বলা, না হিসেবেই ধরা হবে, ঠিক আছে। তার মানে আমি সাইজটা যদি খুব বেশি করি একটা ক্লোজ সিস্টেমের, সেখানে যদি একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্টে যদি 1 মোল অ্যাড করা হয় কনস্ট্যান্ট প্রেশার এবং কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে আমার কম্পোজিশন চেঞ্জ হচ্ছে না, কিন্তু যে চেঞ্জ ওই সিস্টেমের ফ্রি এনার্জিতে যে চেঞ্জটা আসবে, সেই চেঞ্জটাই হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্যাট কম্পোনেন্ট, ঠিক আছে। আর অন্যভাবে বুঝতে গেলে, যে আমি যদি কোনো একটা পার্টিকুলার রেট অফ চেঞ্জ অফ ফ্রি এনার্জি উইথ উইথ দ্য মোলস অফ পার্টিকুলার কম্পোনেন্ট, যখন প্রেশার এবং টেম্পারেচার আর অন্য কম্পোনেন্টগুলোর কম্পোজিশন কোনো চেঞ্জ করছি না, ঠিক আছে, অন্য কম্পোনেন্টগুলো কোনো মোলস চেঞ্জ করছি না, তখন সেটাকেই আমরা বলি কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্যাট কম্পোনেন্ট ওই সলিউশনটার মধ্যে, ঠিক আছে। তা আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এই ইকুয়েশনটাকে আমি পরের ক্লাসে, যখন আমি কেমিক্যাল পোটেনশিয়াল দিয়ে আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর ফ্রি এনার্জির রিলেশনটা বার করার চেষ্টা করব। ধন্যবাদ।